দেখেন আমাদের যে এশিয়ান ইউনিভার্সিটির যে অনলাইন স্টাডি পোর্টাল, সেই স্টাডি পোর্টালে ডিপার্টমেন্ট অফ সিএসসি তে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু প্রতি ক্লাসে এটা দেখাই। আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 সেকশন বি, এখানে যদি আপনারা যান, হিউজ বড় একটা সি প্রোগ্রামিং এর স্টাডি প্ল্যান উইথ দ্য ম্যাটেরিয়াল আছে। ক্যাম্পাসে রেগুলার সেকশনে কিন্তু এই পুরো সিলেবাসটা স্টুডেন্টরা আমি প্র্যাকটিস করাই, কিন্তু এখন আমরা সুযোগ সুবিধা করতে পারতেছি না এবং আমাদেরকে ছোট ছোট করে কষ্ট করে এটাকে কন্ট্রোলে নিতে হচ্ছে। তো স্টুডেন্টের জন্য পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল আছে। আমি কিন্তু এখন ধীরে ধীরে আপনাদেরকে কাজ দিতে শুরু করব। কাজ দিতে শুরু করব মানে হচ্ছে এখানে অনেক স্যাম্পল কাজ আছে। এই স্যাম্পল কাজ থেকে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল ওপেন করি, ফর এক্সাম্পল একটা প্রোগ্রাম ওপেন করি, দেখেন সাম অফ ইচ কনসিকুয়েন্ট 5 ইভেন নাম্বার। সো এটা একটা প্রোগ্রামটাতে কি বলা আছে, সাম অফ ইচ কনসিকুয়েন্ট 5 ইভেন নাম্বার, প্রিন্ট sum of each consequent 5 even number starting from 1. The loop will continue up to the 100. এখানে একটা গাইডলাইন দেওয়া আছে যে 5টা ইভেন নাম্বারের যোগফল আমরা দেখব। লুপটা 1 থেকে শুরু হবে এবং লুপটা 100 এ যেয়ে শেষ হবে। এখানে বুদ্ধির পরিচয় দিতে হবে। লুপটা যদি 1 থেকে শুরু হয় এবং 100 এ যায় শেষ হয়, তাহলে তো 5টি ইভেন নাম্বার না, সেখানে অনেক ইভেন নাম্বার আছে। জি স্যার। এমন একটি বুদ্ধি আমাদেরকে খাটাতে হবে যে বুদ্ধির মাধ্যমে আমরা 5টি ইভেন নাম্বারই শুধু যোগ করব আর না। তাহলে আমরা এই প্রোগ্রামটা যখন দেখব আমাদের ব্লগে, তখন দেখব যে আমাদের সিনিয়র ভাইরা বোনরা অনেক প্রবলেম সলভ করেছে। যেমন এই 2013 সালের আইডিয়া একজন সলভ করেছে, এখানে সলভ করছে, মানে এই প্রোগ্রামগুলোতে অনেকে অ্যাটেন্ড করেছে আগে। তো আমি কাজগুলো কিরকম দিব, হয়তোবা এই কাজটা দিলাম, এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই কাজটা দিলাম, এই কাজটা মেহরাবকে দিলাম, দিয়ে বললাম মেহরাব এটা 5টা ইভেন নাম্বারের পরিবর্তে 10টা অড নাম্বার সাম হবে এবং লুপটা 100 পর্যন্ত যাবে কিংবা 200 পর্যন্ত যাবে। আমি একটু পরিবর্তন করতে দিব যাতে করে স্টুডেন্ট ওই পরিবর্তনটা মানে এরকম হয় যে সে যেন কপি না করতে পারে, কিন্তু সবকিছু ওপেন বুক, এভরিথিং সামনে আছে। তাহলে সে কিছুটা বোঝার চেষ্টা করবে। এইভাবে আমরা বেসিকটা ডেভেলপ করব। সো এই বেসিকের কাজটা আমরা শুরু হয়ে গেছে। আমি আজকে ক্লাস শেষেই রাত্রেবেলায় আপনাদের নামে নামে আমি একটা করে হোমওয়ার্ক দিব, এরকম লিঙ্ক দিয়ে দিব। সো এরকম লিঙ্ক যখন দিয়ে দিব আপনি বুঝবেন এটাই আপনার কোশ্চেন এবং এটাই আপনার হোমওয়ার্ক। এবং অ্যান্সারটা কোথায় করবেন, এই যে নিচে কমেন্টে, এখানে কমেন্ট বক্সে ওয়েটিং ফর অ্যাপ্রুভালে থাকবে, আমি পরে অ্যাপ্রুভ করে নেব, ঠিক আছে? জি স্যার। আমি অ্যাপ্রুভ কেন করব, এটা তো স্যার ওই যে বৃহস্পতিবার রাত পর্যন্ত, তাই না স্যার? হ্যাঁ, পার উইক আমি এক সপ্তাহ করে সময় দিব আপনাদেরকে, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, বাট বিষয়টা এত কমপ্লিকেটেড হবে না, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি দেখতেই পাচ্ছেন প্রবলেম আছে সামনে, প্রিভিয়াস সিনিয়র ভাই বোনদের অ্যান্সারও আছে সামনে, এবং আমি এমন কোনো হোমওয়ার্ক দিব না কিংবা ক্লাস টেস্ট নেব না যেটা আমি করাইনি কিংবা যেটা আমাদের লজিকের মধ্যে পড়বে না। এইভাবে প্রতিটা সপ্তাহে যদি আমরা একটা করে অ্যাটেম্প করি, 2টো করে প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করি পার স্টুডেন্ট, এবং আপনারা কিন্তু নিজেদের মধ্যে মিউচুয়ালি কন্ট্যাক্ট করতে পারবেন, আলাপ আলোচনা করতে পারবেন, পরামর্শ নিতে পারবেন, কিন্তু কাজটা ফাইনালি নিজে হাতে টাইপ করে করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এইভাবে আমাকে তো নাম্বার দিতে হবে, তাই না? কারণ আমাদের তো সিস্টেম, একটা পদ্ধতি অবলম্বন করে স্টুডেন্টকে মূল্যায়ন করতে হবে। তো যখন যেরকম সুযোগ থাকে, যেহেতু আমরা ক্যাম্পাসে সরাসরি কম্পিউটারে বসতে পারছি না, তো এইভাবে আমি ছোট ছোট নাম্বারের মাধ্যমে আপনাদের একটা নাম্বার ব্যাংক তৈরি করে ফেলবো। আচ্ছা, আমি যদি এখন এই নাম্বারটাকে এই প্রবলেমটাকে সলভ করতে চাই, প্রবলেমটা সাডেনলি সামনে ওপেন হয়ে গেছে এবং এটা আমাদের কারিকুলাম থেকে ওপেন হয়েছে, ঠিক আছে? আমাদের টোটাল ওয়েবসাইটটাই কিন্তু এশিয়ান ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের ওয়েবসাইট, এখানে বাইরের কিছু নাই। আপনারা যদি এখানে পড়ে থাকেন তাহলে কনফার্ম থাকেন, এই যে কিওয়ার্ড গুলো দেখতে পাচ্ছেন, কিওয়ার্ড দিয়ে
যে কোনো কিওয়ার্ড দিয়ে যদি ক্লিক করেন ওই রিলেটেড অনেক প্রোগ্রাম পাবেন এবং ফাইনালি আপনারা সকল সমস্যার সমাধান এখান থেকে করতে পারবেন। তো আমরা যদি এই প্রবলেমটাকে এখন কনসেন্ট্রেট করি যে সাম অফ ইচ কনসিকুয়েন্ট 5 ইভেন নাম্বার, এবং এই প্রবলেমটা সলভ করার প্রবলেমটা না দেখে যদি আমরা নিজেরা প্রবলেমটা সলভ করতে চাই, দেখবেন যখন কোনো মানুষ বুঝে প্রবলেম সলভ করে তখন আরেকজনের সাথে মিলে না, লাইন বাই লাইন মিলবে না, কিন্তু একই ধরনেরই কাজ হবে। এখানেও ইফ থাকবে, আমারও ইফ থাকবে, এখানেও ফর থাকবে, আমারও ফর থাকবে, বাট দেয়ার উইল বি সাম চেঞ্জ। তো আমরা এই প্রোগ্রামটা সলভ করার একটা পরিকল্পনা শুরু করলাম যে print sum for each consequent even 5 even numbers, মানে পাশাপাশি যে 5টা ইভেন নাম্বার পাবো স্টার্টিং ফ্রম 1, the loop will continue up to the 100, কিন্তু লুপটা 100 পর্যন্ত কন্টিনিউ করবে, কিন্তু আমি যোগ করব 5টা কনসিকুয়েন্ট ইভেন নাম্বার। ওকে, এটা আমি মিনিমাইজ করলাম। আমরা যদি কোড ব্লক অন করে ফেলি, empty file, include stdio.h standard input output header file। প্রথম লাইনটা লেখার পরে সেভ করে নেই, এটা বেস্ট। আমাদের এখন ক্লাসের সিরিজ হচ্ছে ডে ঠিক না, ডে, হ্যাঁ ডে হলেও হবে, একই কথায়, ডে 5.1 .c এক্সটেনশনটা আমাদের বাধ্যতামূলক, ঠিক আছে? আমাদের নতুন যে আমাদের ক্লাসে জয়েন করেছে শামীম, সে মনে হয় এখনো নাই, তাই না? মানে নতুন যে স্টুডেন্ট ফ্রাইডেতে ভর্তি হয়েছিল, সে মনে হয় ক্লাসে জয়েন করেনি এখনো। ওকে, আমি ভিডিও দিয়ে দিব, ওকে বলেন একটু পড়ে নিতে, ঠিক আছে? 5.1.c এই ফাইলটা সেভ করলাম। সেভ করার পরে আমাদের ডিফল্ট রুলস, আমাদের সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স অনুযায়ী আমাদের মেইন বডিটা ডিক্লেয়ার করে নিলাম। স্যার মেইন ফাংশন ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ। বলেন স্যার, ওই যে ফার্স্টে যখন স্যার আমরা প্রোগ্রাম করতাম তখন কিন্তু স্যার ভয়েড মেইন দিতাম, এখন কেন স্যার? আচ্ছা, আমরা 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 ভয়েড মেনও দিতে পারি, কোনো সমস্যা নাই। ইন্টিজার মেইন মানে আমি কিছু রিটার্ন করব সিদ্ধান্ত নিয়েছি, বাট রিটার্ন না করলে নিচে যে রিটার্ন 0 লিখতে হয়, এটা সরি বলতে হয়। অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এই মেইন প্রোগ্রামে আমরা কোনো কিছু রিটার্ন করব না, এখন মাল্টিপল ফাংশন আমরা তৈরি করতে শুরু করিনি, সো ভয়েড ইজ এ গুড প্র্যাকটিস, নো প্রবলেম, আই অ্যাপ্রিশিয়েট ইউ। ভয়েড মানে কিছু না, আমরা ভয়েড লিখতে পারি, ওকে? ইন্টিজার লিখলেও কিছু বলবে না, ক্লিয়ার? ইন্টিজার মানে হচ্ছে প্রথমে কথা ছিল যে আমি প্রথমে কথা দিয়েছিলাম এরকম যে আমি ঢাকাতে বেড়াতে যাচ্ছি, আপনার সাথে দেখা করব, ঠিক আছে? পরবর্তীতে আমি আর দেখা করিনি। তো তাহলে আমরা মানুষের ভাষায় কি বলতাম? এইভাবে বলতাম। প্রোগ্রামিং এর ভাষায় আমি প্রথমে বলেছি যে আমি একটা মেইন ফাংশন তৈরি করছি, ফাইনালি এই মেইন ফাংশন থেকে একটা আউটপুট আসবে, সেই আউটপুটটা আমি কাউকে দেব। সেটা কি ধরনের আউটপুট হবে? ইন্টিজার টাইপের আউটপুট হবে। কিন্তু আমি ফাইনালি কাউকে দিলাম না, মেইনের মধ্যে আউটপুট দেখে ফেললাম, ঠিক আছে? তাহলে ইন্টিজার লেখার যুক্তি নাই, সেক্ষেত্রে ভয়েড ইজ দ্য বেস্ট। বাট এই এডিটর গুলো অনেক উন্নত মানের হয়ে যাওয়ার কারণে ভয়েড এবং এডিট এগুলোর মধ্যে এখন আর কোনো এরর দেয় না, কিংবা ওয়ার্নিংও দেয় না, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের প্রবলেম সলভিং টার্গেটটা হচ্ছে আমাদের কারিকুলামের মধ্যে থেকেই, আজকের কারিকুলাম অনুযায়ী যেটা আমাদের স্টাডি প্ল্যান, সেটার মধ্যে থেকেই যদি আমরা এই প্রবলেমটা সলভ করতে চাই, তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি প্রবলেমটা। এই প্রবলেমটা অ্যানালাইসিস করলে এটা বোঝা যাচ্ছে যে ইভেন নাম্বার বের করার আমাদের একটা টেকনিক জানা দরকার। সো আমরা জানি যে আগের পড়াশোনা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে মডুলাস অপারেটর, যেটাকে আমরা মড বলি, পার্সেন্টেজ সাইন দিয়ে যেটা আমরা তৈরি করি, সেটা দিয়ে আমরা ইভেন নাম্বার বের করতে পারবো। সো একটা অ্যারিথমেটিক অপারেটর আমরা জেনে গেলাম, যেটা আমাদের কাজে লাগবে। লুপের জন্য আমরা ফর কিংবা হোয়াইল ব্যবহার করতে পারি, এবং 5টি পরপর
নাম্বারই আমি নিব, তারপর এগুলো আর যোগ করব না, কিন্তু লুপটা চলতে থাকবে। এটার কাজে আমি কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, কারণ এখানে একটা কন্ডিশন দেওয়া হচ্ছে, শর্ত দেওয়া হচ্ছে যে 5টি নাম্বার শুধু তুমি যোগ করবে। প্রবলেম থেকে অ্যাকচুয়ালি একজন প্রোগ্রামার ধারণা করে নেয় তার প্রোগ্রামিং এর কি কি স্টেটমেন্ট প্রয়োজন, কি 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 অপারেটর প্রয়োজন, কি ধরনের স্টেটমেন্ট প্রয়োজন, লুপিং এর প্রয়োজন আছে কি নাই, এগুলো প্রোগ্রামার বুঝে যায়। এটাকে প্রবলেম অ্যানালাইসিস বলে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার সময় প্রবলেম অ্যানালাইসিস নিয়ে আমরা টিচাররা খুব বেশি চাপ দেই না স্টুডেন্টকে, তাদেরকে দিয়ে এইভাবে আমরা বেসিক লেভেলে প্রোগ্রামিং গুলো প্র্যাকটিস করাই, কিন্তু ফাইনালি ডাটা স্ট্রাকচার, তারপরে কম্পিউটার অ্যালগোরিদম, এই ধরনের সিনিয়র সাবজেক্ট গুলোতে কিন্তু অ্যানালাইসিস অ্যাবিলিটি ডেভেলপ করতে হবে। তো এখন আমি যদি প্রবলেমটা অ্যাজ এ স্টুডেন্ট আমি এখন এই প্রবলেমটা যদি করতাম, তাহলে আমি কিভাবে করতাম সেটা একটু দেখেন। আমি প্রথমেই চিন্তা করতাম যে বেশি ভেরিয়েবল ইউজ করাটা বুদ্ধিমানের কাজ না, প্রোগ্রামের পারফরমেন্স খারাপ হয়ে যায়। তো আমি লুপটার জন্য একটা ভেরিয়েবল ইউজ করলাম আই, আর যেহেতু বলা আছে স্টার্টিং ফ্রম 1 and loop will be executed up to 100, তো তার মানে দেখা যাচ্ছে যে একটা লুপের স্টার্টিং ভ্যালু এবং এন্ডিং ভ্যালু আমরা জানি, ফিক্সড ভ্যালু। সো সেই ক্ষেত্রে আমার ইউজারের কাছে নেবার কোনো প্রয়োজন নাই যে শুরু কোথায় থেকে হবে, শেষ কোথায় যেয়ে হবে, এবং এটার জন্য আমার কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন নাই। আবার আমি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করে এটা ইউজারের কাছ থেকে মানটা নেই, তার অপরাধও নাই। কিন্তু আমরা চেষ্টা করব যে প্রবলেম বুঝে কাজ করতে, কারণ টিচার আপনাকে ফাইনালি মূল্যায়ন করবে একটা প্রবলেম দিয়ে, সে প্রবলেমটা আপনি বুঝেছেন কিনা এটা দেখার চেষ্টা করবে। তো আমি ইন্টিজার আই দিলাম, দেওয়ার পরে আমি মনে করতেছি যে যেহেতু পরপর 5টি কনসিকুয়েন্ট ইভেন নাম্বার সে সাম করবে, তাহলে 5বার হলো কিনা এটা বোঝার জন্য আমার একটা ভেরিয়েবল আসলে লাগে, কাউন্ট। আমি ধরে নিলাম প্রথমে কাউন্টের মান 0, এরপরে সামটা রাখার জন্য আমি একটা ভেরিয়েবল নিলাম সাম ইকুয়াল টু 0, ওকে, সেমিকোলন। আমার ধারণা যে আপাতত এই 3টি ভেরিয়েবল নেই আমরা কাজ শুরু করতে পারি, এবং 3টি ভেরিয়েবলই ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এখন আমি যদি সবার আগে চিন্তা করি যে আমাকে তো লুপটা চালাতে হবে, ওকে ফাইন, তাহলে আমি লিখলাম ফর i ইকুয়াল টু 0। না, প্রবলেমে লেখা আছে কি? প্রবলেমে লেখা আছে স্টার্টিং ফ্রম 1। সো আমরা তাহলে চেষ্টা করব নিজে থেকে কোনো পণ্ডিতি না করে i ইকুয়াল টু 1 দিতে, ওকে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ফর লুপের ইনিশিয়ালাইজেশন ব্লক। এরপরে আমি কন্ডিশনাল ব্লকে যাব। কন্ডিশনাল ব্লক ফর লুপের মিডিলে থাকে। i কত দূর পর্যন্ত থাকবে? যতক্ষণ পর্যন্ত i লেস দেন ইকুয়াল টু 100 হয়েছে। সো এখানে আমি একটা কম্পারিজন অপারেটর ইউজ করলাম। কম্পারিজন অপারেটর, দেখেন অপারেটর এবং লুপিং এবং কন্ডিশন একসাথে শেখা হচ্ছে। সো কম্পারিজন অপারেটর ইউজ করলাম লেস দেন ইকুয়াল টু 100। এরপরে এই লুপটা কিভাবে ইনক্রিমেন্ট হবে? i প্লাস প্লাস, মানে এক এক করে বাড়বে, ওকে। এরপরে আমি বুঝতে পারছি যে এই ফর লুপের আন্ডারে একটি মাত্র লাইন থাকার কোনো সম্ভাবনা নাই, কারণ সেখানে কিছু চেকিং এর কথা বলা হয়েছে, সামের কথা বলা হয়েছে। সো আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম, দ্যাট মিন্স দিস ফর লুপ উইল কনসিস্ট নাম্বার অফ লাইনস, নট সিঙ্গেল লাইন। একের অধিক লাইন এই ফর লুপটা ধারণ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন যেটা কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি বলতে পারি যে ইফ যদি কাউন্ট নামে ভেরিয়েবলটা লেস দেন ইকুয়াল টু 5 হয়, মানে 5 থেকে 5 এর নিচে থাকে, তাহলে আমরা যোগ করব। এই ইফেও আমি মাল্টিপল লাইন আশা করতেছি, মাল্টিপল লাইন হবে। কি যোগ করব? সাম ইকুয়াল টু সাম প্লাস এখানে i এর মান i সাম কারণ i থেকেই তো নিব আমি, কারণ i এর মানটা। কিন্তু এখানে একটা ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বলা হয়েছিল যে ইভেন নাম্বার, i তো 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপর 5, বাট কোশ্চেনে ছিল ইভেন নাম্বার। তার মানে এই ইফ এর মধ্যে আরেকটি ইফ আসবে,
শর্তের মধ্যে শর্ত কিরকম, এই যে এই ইফের ব্লকটা আমি বড় করে দিলাম স্ক্রিনে, এই ইফের ব্লকটার মধ্যে সামের এখানে একটা ব্লক আসবে, ইফ যদি আই মডিউলাস মানে মড অপারেটর আই মড 2 আই কে 2 দিয়ে ভাগ দিলে ভাগশেষ ইকুয়াল টু 0 হয়, মানে ভাগশেষ যদি শূন্য থাকে, কারণ আমরা জানি যে মড অপারেটর উইল রিটার্ন দ্য রিমাইন্ডার, মানে ভাগশেষ রিটার্ন করে, সে ভাগফল রিটার্ন করে না। সো এটা যদি 0 হয় তাহলে এই ইফের আন্ডারে একটি লাইনই থাকার সম্ভাবনা আছে, এজন্য এই ইফের আন্ডারে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। তার মানে আমি বললাম যে ইফ আই মড ইকুয়াল টু 0 আই মড 2 ইকুয়াল টু 0 যদি ইভেন নাম্বার হয় তাহলে শুধু তুমি সাম ইকুয়াল টু সাম প্লাস আই করবা। কোশ্চেন আসতে পারে যদি ভাগশেষ 0 না হয় তাহলে কি হবে, তা না হলে কিছু হবে না, কারণ আমরা এলস পার্টে তো কিছু দেইনি, দিছি देयर इज नो এলস পার্ট। সো একটা ইফের আন্ডারে আরেকটা ইফ আসলো, এটাও আমাদের শেখা হলো আজকে, এটাকে আমরা নেস্টেড ইফ বলতে পারি, একটা ইফের আন্ডারে আরেকটা ইফ। ঠিক আছে, এখন এই ইফটা প্রথম ইফটার কার্যপরিধি হচ্ছে লাইন নাম্বার 8 থেকে লাইন নাম্বার 11, বাট দ্বিতীয় ইফটার কার্যপরিধি হচ্ছে লাইন নাম্বার 9 এন্ড 10, এইটুকুর মধ্যেই সে থাকবে। ওকে, আর ফর লুপটার মধ্যে দুটো ইফ কন্ডিশন আছে। এখন যদি আই লেস দ্যান ইকুয়াল টু 5 হয় তাহলে এই জায়গায় যাবে, তাছাড়া এই ভিতরে আর কখনো যাবেই না। আর এর ভিতরে গেলে গেলে যদি ভিতরে যায় তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে যদি দেখে যে জোড়া নাম্বার বা ইভেন নাম্বার তাহলে সে যোগ করবে, আদারওয়াইজ যোগ করবে না। কন্ডিশনটা কিন্তু ক্লিয়ার। এরপরে আমরা ফর লুপের বাইরে যাব, যার পরে লিখবো প্রিন্ট এফ, মানে এতক্ষণ পর্যন্ত আমার যে আমলনামা সে আমলনামা আমি দেখানোর চেষ্টা করব। প্রিন্ট এফ the sum is percentage d, my percentage d for integer number ডিসপ্লে করার জন্য আমি কাজটা করলাম। ওকে, কমা আমাকে লিখতে হবে সাম। ওকে, আমার ধারণা যে এটা এখন ঠিক আছে। আমরা একটু কম্পাইল করি, বিল্ড এন্ড রান। The sum is 2550, absolutely wrong, এত হইতে পারে না, কারণ মাত্র 5টা, হাজার তো পার হওয়ার কথাই না, হাজার তো পার হওয়ার কথাই না, তার মানে আমাদের প্রোগ্রামে ত্রুটি আছে। এটা একটা ভালো হয়েছে এই প্রোগ্রামটা ভুল লেখে। ঠিক আছে, প্রোগ্রামের মধ্যে কোনো সিনট্যাক্স এরর নাই, কিন্তু প্রোগ্রামের মধ্যে লজিক্যাল এরর আছে। লজিক্যাল এরর মানে কি, আমার প্রোগ্রামের কলাকৌশলগত প্রবলেম আছে। আচ্ছা, আমরা তাহলে কলাকৌশলগত প্রবলেমটাকে একটু অ্যানালাইসিস করি কি হতে পারে। সেটা হচ্ছে আমি বলেছি কাউন্ট লেস দেন ইকুয়াল টু 5, কাউন্টের মান 0, এই 0 সারা জীবন আছে। এর মানে আই 1 থেকে 100 পর্যন্ত যতগুলা ইভেন নাম্বার ছিল সবগুলাই সে যোগ করছে, কখনোই কাউন্ট ভেরিয়েবল কাজ করেনি, কারণ কাউন্ট ভেরিয়েবল সারা জীবনের জন্য 5 এর নিচে রয়ে গেছে। হ্যাঁ, দ্যাট মিন্স যখনই একবার কাউন্টের মধ্যে ঢুকবে, যখনই একবার কাউন্টের মধ্যে ঢুকবে আর যখনই একবার ইভেন নাম্বার পাবে একবার, তখনই এক কাউন্ট হয়ে যাবে। তার মানে দুঃখজনক ভাবে হলো সত্যি, আমার এই ভিতরে ইফটার মধ্যেও একটা ব্র্যাকেট লাগবে, কারণ এই ইফের মধ্যেও মাল্টিপল লাইন আসতেছে, এক লাইনে কাজ শেষ হচ্ছে না। মাল্টিপল লাইন মানে এরকম সাম প্লাস আই কাউন্ট COUNT কাউন্ট প্লাস প্লাস, মানে একবারে যাক। ঠিক আছে, ব্র্যাকেটটা এখানে শেষ হলো। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করেন সবাই, সেটা হচ্ছে যখন একবার ইভেন নাম্বার পেলো, আয়ের মান ইভেন হলো, কন্ডিশন যখন স্যাটিসফাইড হলো, দ্যাট মিন্স ইফ এর ট্রু পার্টে প্রবেশ করলো। ট্রু পার্ট বলি আমরা যখন কন্ডিশন স্যাটিসফাইড হয়, ট্রু পার্টে প্রবেশ করলো, ট্রু পার্টে প্রবেশ করার পরে সে সাম করলো, সামের মধ্যে আয়ের মানটাকে রেখে দিল এবং কাউন্ট প্লাস প্লাস করলো, মানে কাউন্টের মান এক বাড়িয়ে নিল। খুব সুন্দর। এখন কিন্তু কাউন্ট কিন্তু আমাদের কন্ট্রোলে আছে। সো কাউন্ট কখনো না কখনো 5 বার হয়েছে। সো এখন যদি আমি কম্পাইল করি আমি কারেক্ট রেজাল্ট পাবো, দ্য সাম ইজ 42। অ্যাকচুয়ালি সাম 42ই হবে, কারণ 2 প্লাস 4 6, 6 প্লাস 6 কত, 6 প্লাস 6 12, 12 প্লাস 8 20, 20 প্লাস এত দুর্বল হলে হবে আমাদের। আমরা এক্সেল ওপেন করি দেখি।
আমাদের ভেরিয়েবলটা ছিল 2 আর প্রথম ইভেন নাম্বার, তারপরে পাবে 4, তারপর পাবে 6, 8, তারপরে পাবে 10। তাহলে কয়টা হলো? 5টা। ওকে, তাহলে এই 5টাকে যদি আমরা যোগ করি তাহলে আসবে 30। ক্লিয়ার? সো 30 উইল বি দ্য আউটপুট। সো এখনো আমাদের প্রোগ্রামের মধ্যে লজিক্যাল প্রবলেম আছে, তাহলে এটা আরো ভালো হয়েছে আমাদের গবেষণা করার জন্য। দ্য সাম ইজ 42, এটা তো ঠিক না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা প্রোগ্রামে যাই। দ্য সাম ইজ 42, এটা খুব অড লুকিং ভাবে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ডিটা হবে এভাবে, পার্সেন্টেজ ডি। ওকে, তাহলে স্টিল দেয়ার ইজ এ প্রবলেম। সেই প্রবলেমটা কি সবাই একটু দেখেন। প্রথমে কাউন্টের মান 0 থাকা অবস্থায় সে একবার ঢুকেছে, ঢোকার পরে এখানে কাউন্টের মান হয়ে গেল 1। অ্যাকচুয়ালি এখানে একটা মারাত্মক প্রবলেম আছে লজিক্যাল, আপনাদের এখন একটু মজা পাবেন। দেখেন, অ্যাকচুয়ালি আমরা যদি প্রোগ্রামিং করে এটা বুঝতে পারি কাউন্টের সর্বনিম্ন মান কত ছিল, সর্বোচ্চ, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের প্রোগ্রামে এররটা কোথায়। সো আমি একটা এক্সট্রা লাইন প্রিন্ট করতেছি যেটা আমাদের পরবর্তীতে লাগবে না। সরি, পার্সেন্টেজ ডি। আমি যদি কাউন্টের মানটা একটু প্রিন্ট করে রাখি এটা বোঝার জন্য আর কি, COUNT কাউন্ট \n দিয়ে রাখলাম। কেন প্রিন্ট করলাম? বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কাউন্টের সর্বোচ্চ মানটা কি ছিল। সি, লুক এট হিয়ার, কাউন্ট ইজ 6, কাউন্টের সর্বোচ্চ মান ছিল 6। তার মানে এই জন্য আমাদের প্রোগ্রামের মাথা খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি 10-এর পরে কি হয়? ইভেন নাম্বার। 10-এর পরে ইভেন নাম্বার হয় 12। সো যখনই আমি এখানে 12 লিখবো, দেখেন অ্যান্সার ইজ 42। অ্যান্সার ইজ 42। তার মানে সে 6টা ডিজিট কাউন্ট করেছে, 5টা না। এই যে ভুলটা হলো, এটা একটা মারাত্মক আমাদের শেখার জন্য ভালো ভুল। এখন আমরা একটু প্রোগ্রামের লজিকে যাই। কেন কাউন্ট 6 পর্যন্ত যাচ্ছে? আমি বারে বারে বলছি লেস দ্যান ইকুয়াল টু 5, কেন 6 এ যাচ্ছে? কেন যাচ্ছে তার কারণটা হচ্ছে প্রথমে কাউন্টের মান 0, সো একবার সে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে যোগ করার পরে কাউন্ট প্লাস প্লাস হয়েছে, মানটা 1 হয়েছে। তার মানে একতম যোগ না, এটা 0তম যোগ হয়েছে। 0 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এরপরে শুরু হলো 1, তারপরে এটা হলো 2। সো যখন 5 বার হয়ে যাচ্ছে তারপরে সে একবার ঢুকছে, ঢোকার পরে 6 হচ্ছে। সো এটা একটা মারাত্মক প্রবলেম। সো আমাদের কাউন্টের মান 0 থেকে শুরু করা যাবে না, 1 থেকে শুরু করলে বেস্ট হবে। ওকে, জি স্যার। তাহলে আমরা এখন এটাকে স্টার্ট করি। দ্য সাম ইজ 30। ওকে, কাউন্টের মান 6 দেখাচ্ছে, ডাজন্ট ম্যাটার, কিন্তু আমরা কন্ট্রোল করতে পেরেছি। সাম ইজ 30, তার মানে আমরা ঢুকতে দিইনি। ওকে, কাউন্ট তো বাড়বে আমরা জানি, কেউ পরে আর ঢোকে নেই। ওকে, তাহলে এইভাবে ইচ্ছা করলে আমাদের নিজেদের তৈরি করা প্রোগ্রাম আমরা বাগ করে দেখতে, ডিবাগ করে দেখতে পারি, প্রিন্ট করে দেখতে পারি যে আমি যে ভ্যালুগুলো প্রত্যাশা করতেছি সেই ভ্যালুগুলো ঠিক মতো আছে কিনা, কিংবা সেই ভ্যালুগুলো ভুল হচ্ছে কিনা। এখন আমার কাজ শেষ, আমি এটাকে কমেন্টে ফেলে দিলাম। ওকে, তাহলে আমরা সেভ করলাম এবং এই প্রোগ্রামটা আমরা রচনা করে ফেললাম। দেখছেন নাইসলি? তো এই প্রোগ্রামটা আমরা এইভাবে বাসায় প্রোগ্রামটা করব, কপি করার পরে আমরা এই কমেন্টে যাব, যার পরে এভাবে আমরা পেস্ট করব, করার পরে এখানে আমরা আমাদের নামটা দিতে পারি। যদি লগ ইন করা থাকে তাহলে খুব ভালো, না হলে আমাদের নেম ইউআরএল দিতে হবে, পাবলিশ। Your comment will be visible after approval. So এটা অ্যাডমিনের কাছে অ্যাপ্রুভালের জন্য চলে গেছে। ঠিক আছে, Your comment will be visible after approval, দেখতে পাচ্ছেন? সো এভাবে সাবমিট করে ভয় পাবেন না, এটা কনফার্ম যাবে। কিন্তু তার আগে পেস্ট করার পরে একটু প্রিভিউ দেখে নিতে পারেন যে আপনি পেস্ট করলে কোনো কিছু বাদ যাচ্ছে কিনা। এভাবে আসবে, দেখেন ইনক্লুডের পরে stdio.h এ কথাটা আসবে না, কারণ এটা সিকিউরিটির কারণে গুগল এটাকে নিচ্ছে না, ভাবতেছে যে এটা কোনো হ্যাকিং ফাইল কিনা। ওকে, ওটা দরকার নেই, আমি বুঝে নেবো যে আমার স্টুডেন্ট stdio.h লিখেছিল। ঠিক আছে,
দেখেন রিমেইনিং লজিক গুলো সেম আছে। ওকে, জি স্যার। আচ্ছা এখানে টাইম থাকবে এবং ডেট থাকবে, এটা থেকে আমি বুঝে যাব যে আপনি নির্দিষ্ট সময়ে এটা সাবমিট করেছিলেন কিনা। এটা পেন্ডিং এ রাখার কারণটা হচ্ছে যখন অনলাইন পদ্ধতিতে স্টুডেন্টরা কাজ করবে তখন একজনেরটা কিন্তু আরেকজন দেখতে পাচ্ছে না যে আখি কি সাবমিট করেছে, এটা জি স্যার। এ দেখতে পাচ্ছে, ও দেখতে পাচ্ছে না। যখন আমি একদম মার্কিং করে ফেলবো তখন সবাই দেখতে পাবে, ঠিক আছে? তো এটা এক ধরনের তখন দেখতে পারবেন। জি এটা স্যার। একটা ভালো দিক যে আপনি যখন যেখানে বসে আছেন সাবমিট করে ফেললেন, ঠিক আছে, পরে আমি ওপেন করে দিলাম। জি স্যার। ওকে, তাহলে আমরা এখন একটা প্রোগ্রাম প্র্যাকটিস করলাম, এটা এটা আবার দেখালামও কিভাবে হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। কারণ আমি হোমওয়ার্ক দিব এভাবে লিংক দিয়ে দিব আপনাকে, আমি বলবো এভাবে যে এই লিংকটা কার, যেমন ধরেন আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। আমি ধরেন ফেসবুকে কিংবা কোন একটা জায়গায় যখন কমেন্টটা লিখবো, ফর এক্সাম্পল আমি এইভাবে লিখবো আমি আপনাদের হোমওয়ার্কটা এভাবে দিব, আমি দেখাচ্ছি। হোমওয়ার্ক, হোমওয়ার্ক বাই, এটাকে আপনারা ইয়েও বলতে পারেন, ক্লাস টেস্টও বলতে পারেন, ঠিক আছে, ক্লাস টেস্ট। আমি দিব হচ্ছে যেমন ধর আমি এভাবে লিখলাম মেহরাব, ঠিক আছে, মেহরাব লেখার পরে এই লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, জি স্যার। মেহরাব বুঝা গেছে কথা? আপনি বুঝে যাবেন যে এর মধ্যে আমার প্রবলেম আছে। কারণ ওখানে যাওয়ার পরে যদি দেখেন প্রবলেম অন্য মানুষ, আমার অন্য এখানে দেখা যাচ্ছে না স্যার, ভিডিও হ্যাং হয়ে রয়েছে, কথা শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে না। আমি কিন্তু আমার স্ক্রিন শেয়ার সেকেন্ড, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ সেকেন্ড কম্পিউটারে দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন আমার জি স্যার, স্ক্রিনটা দেখতে মানে পাচ্ছেন? ডেস্কটপ দেখা যাচ্ছে। হ্যাঁ ডেস্কটপ দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ডেস্কটপ দেখা যাচ্ছে। কিন্তু ওই যে আমি যে নোটপ্যাডে ফাইলটা লিখেছি এটা দেখা যাচ্ছে না নাকি? না স্যার। কেন? এই যে স্ক্রিন তো দেখা যাচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি, আমি যে এই ফাইলটা জি স্যার, লিখলাম, এই এখন যে, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক স্লো থাকলে মাঝে মাঝে একটু পরে দেখা যায়, ঠিক আছে। এই জন্য আমি এটা বোঝার জন্য আমি দুটো কম্পিউটার ইউজ করি, পাশে একটা কম্পিউটার অন আছে ল্যাপটপ, ওখানে আমি দেখে বুঝি যে আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে এইভাবে আমি দিব। ওই লিংকে যাওয়ার পরে যদি দেখেন ওই লিংকটা তো প্রচুর মানুষ ওই লিংকটা সলভ করেছে, ডাজন্ট ম্যাটার, মানুষ করতেই পারে, অন্য মানুষ করতেই পারে, করুক। আপনি তো তারটা আপনারটা অ্যাকুরেট হবে, 100% এক হবে তা তো না। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আপনি যখন বুঝে কাজ করবেন তখন কোনো না কোনো কিছু চেঞ্জ থাকবে, ঠিক আছে। দেখেন এই যে আমরা দুজন মানুষ যে কাজটা করলাম, ও আমার স্টুডেন্ট আর আমার প্রোগ্রামটা কি এক হয়েছে? না স্যার। না স্যার। বাট দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে লজিকটা একই। ও কি করেছে, আগে ইভেন্ট চেক করেছে, আর আমি কি করেছি, আগে কাউন্ট করেছি তারপরে ইভেন্ট চেক করেছি। পার্থক্যটা বুঝতে পারছেন? জি স্যার। ভালো করে দেখেন, ও আগে ইভেন্ট কিনা এটা শিওর হয়েছে তারপরে ভিতরে গেছে, আর আমি ভিতরে হ্যাঁ যাওয়ার হ্যাঁ। পরে, ভিতরে যাওয়ার পরে কাউন্ট করেছি, ঠিক আছে। আর ও বাইরে কাউন্ট প্লাস প্লাস করে রেখে দিয়েছে, দেখেন। তারপরে সেই ইফ এর মধ্যে যাওয়ার পরে যখন দেখছে যে পাস হয়ে গেছে তখন ব্রেক করে প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই স্টুডেন্টের প্রোগ্রামটা কোয়ালিটি ভালো, এটা অ্যালগরিদমিক পারফরমেন্স অনেক হাই, কারণ সে কম্পিউটারের মেমোরি নষ্ট করেনি। সে যখন দেখেছে যে কাউন্টের মান 5 হয়ে গেছে তখন ব্রেক, ব্রেক মানে তুমি এতে বের হয়ে যাও, তোমার আর কাজ করার দরকার নেই। কিন্তু আমি ব্রেক করি নাই, আমি মেমোরিটাকে 100 পর্যন্ত রান করিয়েছি। এই স্টুডেন্টটা কাজ জানে কিন্তু কোশ্চেন অনুযায়ী অ্যান্সার করেনি। কোশ্চেনে কিন্তু টিচার বলেছে যে দ্য লুপ উইল বি কন্টিনিউ আপ টু 100। ওকে, তো কোশ্চিন জি শুধু স্যার। নিজে কাজ জানলে হবে না, কোশ্চিনও বুঝতে হবে, কারণ কোশ্চিন থেকেই অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো কারণে আমি হোমওয়ার্কটা এভাবে দেই যে আমি বললাম যে মেহরাব লিখলাম, লিখে এখানে লিখলাম স্যাম্পল লিংক। স্যাম্পল লিংক মানে আমি আপনাকে এই লিংকটা দিয়েছি দেখার জন্য, এখানে অ্যান্সার করবেন। কিন্তু আমি একটু প্রবলেমটা চেঞ্জ করে দিলাম, এভাবে চেঞ্জ করলাম যে স্টার্টিং ফ্রম 5 লুপ উইল বি কন্টিনিউ আপ টু 200। আর এখানে দিলাম ইজ কনসিকুয়েন্ট 5 ইভেন নাম্বারস এর পরিবর্তে অড নাম্বারস। অড ওকে, নাম্বার। আমি এতটুকু কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে,
কিন্তু স্যাম্পল জি লিঙ্ক স্যার। যখন দিব তখন বুঝবেন যে স্যার হবু এমন একটা জিনিস দিয়েছে যেটা হবু লজিক আমি ওখানে পাবো এবং আমি সেখানে অ্যান্সারটা করব, ঠিক আছে? জি স্যার। মানে স্যার আপনাদেরকে এখন এমন কোনো প্রবলেম দেওয়া হবে না যে প্রবলেমটা আপনার জন্য ইম্পসিবল হয়ে যাবে ওটা সোর্স বের করার জন্য। সবকিছু আপনার হাতে নাগালে থাকবে, শুধু আপনার ইচ্ছা থাকতে হবে জি স্যার। প্রবলেমটা সলভ করার জন্য। স্যার ওই একটা কথা ছিল স্যার, যে হ্যাঁ বলেন। ফার্স্ট যে আমরা প্রোগ্রামটা করলাম স্যার, যেটা স্যার 30 রেজাল্ট আসলো স্যার, হ্যাঁ ওইখানে তো স্যার ফার্স্ট ফার্স্ট পাঁচটা ফার্স্ট পাঁচটা যোগ করছে। তা আমি হ্যাঁ যদি চাই স্যার 50-এর উপরের পর থেকে কাউন্ট করবে, তাহলে কি স্যার ওই যে কাউন্ট ফার্স্ট যে 1 লিখলেন, যেটা 0 ছিল 1 লিখলেন, ওইখানে কি স্যার আমি 50 লিখে দেবো? আপনি যদি মনে করেন যে কাউন্টের প্রথম মানটা 50 থাকবে, ঠিক হ্যাঁ আছে, ওইখানে। তাহলে তো লাভ হবে না, হ্যাঁ তাহলে হ্যাঁ তো মানে সে প্রথমেই 50 ধরে নেবে কাউন্টের মান। আপনি এটা বলতে স্যার পারেন যে ধরুন 50 থেকে 100 এর স্যার। মধ্যে 50 থেকে 100 এর মধ্যে সাম করবে। সেক্ষেত্রে আপনি ফর লুপের মান চেঞ্জ করতে পারেন, i ইকুয়াল টু 50 করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। এবার বুঝতে পারছেন ঘটনাটা? আমি বুঝতে পেরেছি আপনার কথাটা, এই জি জন্য স্যার। আমি এখানে হাত দিলাম। জি স্যার ঠিক আছে পাঁচটি, স্যার, এখন ঠিক আছে। হ্যাঁ পাঁচটি পরপর 5টি ইভেন নাম্বার আমি যোগ করব, কিন্তু কোথা থেকে শুরু হবে সেটা আপনি ফর লুপ দিয়ে কন্ট্রোল করবেন। জি স্যার, বলা তো কিভাবে? আছে স্যার 1 থেকে 100 পর্যন্ত, আমি হ্যাঁ, এক কই থেকে থেকে করবো 100 সেটা স্যার ফর লুপের মধ্যে। ফর লুপের মধ্যে, গুড। এখন আমি আপনাকে আরেকটা ফ্লেভার দেখাই সেম প্রবলেমটাই। আমি নতুন কোনো প্রবলেমে যাচ্ছি না, শুধুমাত্র আপনাদের সাথে আমি হোয়াইল লুপের সম্পর্ক তৈরি করে দিচ্ছি যে হোয়াইল দেখতে কেমন হয়। কখন আমি হোয়াইল ব্যবহার করব স্যার, এই কোশ্চেনের উত্তর নাই। এই কোশ্চেনের উত্তর হচ্ছে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, আপনি বুঝে যাবেন যে এখানে হোয়াইল ব্যবহার করলে আপনার সুবিধা লাগবে, আপনার প্রোগ্রামিং এর পারফরমেন্সটা হাই হবে। বুঝতে পারছেন? সো জি স্যার। এখন আমি যদি এই ফরটাকে আমি ওমিট করতে চাই, আমি অ্যাভয়েড করতে চাই, তাহলে ফরের পরিবর্তে আমি একটা হোয়াইল লিখলাম। সো দিস ইজ দ্য স্টাইল অফ রাইটিং হোয়াইল। হোয়াইলের মাঝখানে ব্র্যাকেট থাকে এবং এই দুই ব্র্যাকেটের মাধ্যমে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের মাঝখানে স্টেটমেন্ট লিখতে হয়, কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে হয়। এখন হোয়াইল আমি কাজ শুরু করেছি, হোয়াইল মানে যত করো, এই করো কি করব, কতক্ষণ বন্ধ করব, দের ইজ নো কন্ডিশন। হোয়াইলের ভিতরে মেবি কন্ডিশন আছে, আই আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু আইটার মান কিন্তু কোথাও বাড়েনি। আই এর মানটা আগে ফর লুপটাই কন্ট্রোল করতো, ফর লুপই আই প্লাস প্লাস করতো। তো আমি এটা বলতে পারি যে এখানে কি লেখা আছে, বলা আছে যে স্টার্টিং ফ্রম 1। সো আপনি আই ইকুয়াল টু 1 দিয়ে দিতে পারেন উপরেই ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়। আর হোয়াইলের মধ্যে বলতে পারেন হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল টু 100। ওকে, কিন্তু জি স্যার। আয়ের মান সারা জীবন 1 থেকে যাবে, লেস দ্যান ইকুয়াল টু 100 পর্যন্ত কোনো জিনিস যাবে না, এবং এই একটা সময় আপনার কম্পিউটারটা হ্যাং করবে। সো সেক্ষেত্রে হোয়াইল লুপটা যেহেতু এই চক্রাকারে 6 নম্বর লাইন থেকে শুরু করে 15 নম্বর লাইন পর্যন্ত হোয়াইল লুপটা যে চক্রাকারে ঘুরতে থাকবে, এই ঘোরার মধ্যে কায়দা করে আপনাকে আয়ের মান ইনক্রিমেন্ট করতে হবে, কিরকম আই প্লাস প্লাস। ওকে, বুঝতে পেরেছেন? আমি 15 নম্বর লাইনে আই প্লাস প্লাস লিখে ফরের কাজটাই করেছি। ফরের 3 নম্বর ব্লকে কি ছিল, আই প্লাস প্লাস। সো আমি ইনক্রিমেন্ট এখানে বসিয়ে দিলাম, আর একদম ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় ফর লুপের প্রথম ব্লকটার কাজটা আমি করে ফেলেছি, আই ইকুয়াল টু 1 ইনিশিয়ালাইজেশন, এবং আমি কন্ডিশনটা হোয়াইলের মাঝখানে দিয়ে দিয়েছি, এটা কন্ডিশন। আমরা যদি আগের প্রোগ্রামটা একটু দেখি, ফর লুপটার দিকে যদি একটু তাকাই, তাহলে আমি বলতে চাচ্ছি এই অংশটুকু ইনিশিয়ালাইজেশন, এই অংশটুকু আচ্ছা, ইনিশিয়ালাইজেশন, প্রথম। এই মাঝখানের অংশটুকু হচ্ছে কন্ডিশন, জি স্যার। এবং লাস্টের অংশটুকু হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক এই কাজটা আমি করেছি। আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কায়দা করে ইনিশিয়ালাইজেশন করে দিয়েছি, হোয়াইলের মাঝখানে আমি শুধু কন্ডিশনটা লিখেছি, এই লুপটা কতক্ষণ পর্যন্ত যেতে থাকবে সেটা আমি বলে দিয়েছি, এবং হোয়াইলটা যখন লুপটা আরেকবার ঘুরবে ঠিক তার আগ মুহূর্তে আমি আই প্লাস প্লাস করে এক মান বাড়িয়ে দিয়েছি। তাহলে এক কোনো না কোনো সময় বাড়তে বাড়তে 100-এর কাছে যাবে, 100-এর কাছে যাবে। ওকে, জি এই স্যার। প্রোগ্রামটাও যদি আমি কম্পাইল করি আমি সেম আউটপুট পাবো 30। সো আজকে আমরা দুটো কাজ দেখলাম, বিউটিফিকেশন অফ ফর লুপ এন্ড বিউটিফিকেশন অফ দ্য হোয়াইল লুপ। আমরা কিন্তু ধীরে ধীরে লুপিং এর মধ্যে
হোয়াইলেও চলে গেলাম, নেক্সট ক্লাসে দেখা যাবে যে আমরা ডু হোয়াইলে চলে যাচ্ছি, তারপরে ইফে গেছি, ইফ এলস ইফে গেছি, দেখা যাবে আমরা সুইচে যাচ্ছি। দেখবেন যে আস্তে করে পুরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যতগুলো স্টেটমেন্ট আছে এবং কন্ট্রোলিং কমান্ড আছে সেগুলোর কাছে আমরা পৌঁছে যাব, অপারেটর গুলো আমাদের হাতের কন্ট্রোলে আসবে। এবং এবং থিওরি পড়ার পরে প্রোগ্রামিং করে প্র্যাকটিস করে প্রোগ্রামার হওয়া সেমিস্টার সিস্টেমে খুব ডিফিকাল্ট, কারণ 4 মাসের সেমিস্টার। কিন্তু আমরা যে পদ্ধতিতে যাচ্ছি, আগে আমরা করতে পারি, তারপরে আমরা থিওরি পড়ি। সো থিওরিটা আমাদের কাছে হয়ে যাবে ফান। বিফোর ফাইনাল এক্সাম আমরা জাস্ট 3 থেকে 4 দিনের একটা থিওরি পড়বো, আমাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। বাট আমরা যেখানে পৌঁছে যাব সেখানে মানুষ 1 বছরেও পৌঁছবে না। সো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে এরকম আরো কিছু প্রবলেম নিয়ে হাজির হব, কিন্তু তার আগে নেক্সট ক্লাসে স্যার হোয়াইলটা আরেকটা হোয়াইল দেখে তারপর স্যার ডু অবশ্যই হোয়াইল আমাদের অ্যাকচুয়ালি এই প্রবলেম সলভিং ক্লাসগুলোতে একটা জিনিস বারে বারেই আসবে, যেমন ইফ যেরকম বারে বারে আসছে, হোয়াইল আসবে, ফর আসবে, বারে বারে ব্যাক করবে। আমাকে জাস্ট শুধু মনে করে দিতে হবে যে স্যার হোয়াইলটা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে হোয়াইলটা করান, ঠিক আছে? স্যার তো আমি আপনাদের যেহেতু 9টায় আরেকটা ক্লাস আছে, এখন ক্লাস 8:56 তো না স্যার আমাদের ক্লাস নাই স্যার, আর ক্লাস নাই আমাদের ও আচ্ছা 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 আচ্ছা, আপনাদের না, ওটা মনে হয় তাহলে ইভিনিং এর মেসেজ দেখলাম। ওকে ফাইন, মানে আমাদের 9টায় একটা স্লট আছে, তো আমাদের স্যার হ্যাঁ বলেন। স্যার আমি তো ভার্সিটি ল্যাপটপ নাই, আমি তো অনলাইন নিচে কোডিং গুলো করতে হবে স্যার আমার শুনেন। আপনি কি অনলাইনে কি কোনো প্রবলেম ফেস করছেন? না না না, আমি ওই যে ফোনে আজকে আমি কোডিং গুলো করছি, অনেক প্রবলেম ফেস করছি স্যার আমার। আমি অনলাইনে কম্পাইলারে এই প্রবলেমটা যে আমার সামনে আছে, এটাকে আমি অনলাইন কম্পাইলারে করে দেখাবো। একটু দেখেন ভালো হয় স্যার। আপনি যে লিংক দিয়েছেন ওই লিংকে করতেছি আর কি, ট্রাই করতেছি। ওকে ফাইন, এই যে এখন আমার সামনে যে প্রবলেমটা আছে, যেটা আমি আউটপুট 30 আসলো, আমি এটা কপি করলাম, কপি করে আমি একটু কম্পাইলারে যাই। ওকে, আমরা জানি কম্পাইলারটা আমি রেখেছি হচ্ছে আমাদের স্টাডি প্ল্যানের মধ্যে কম্পাইলার কনস্ট্রাকশন সাবজেক্টের মধ্যে। এখানে এই লিংকটা দেখা যাচ্ছে, প্রথমে যে লিংকটা। হ্যাঁ স্যার, এই লিংকটা আমি ঢুকছি। ওকে ফাইন, আমি ওপেন করি, আপনারা সবাই দেখেন। ওকে, আমি এখানে একটা এই প্রোগ্রামটার পরিবর্তে আমি এই প্রোগ্রামটা লিখলাম, কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে শুধু আমাকে খেয়াল রাখতে হবে যে আমি ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিয়েছি কিনা, একটা ইউজারের কাছ থেকে নিইনি। ওকে, সো আমার কোনো টেনশন নাই, আমি জাস্ট এই প্রোগ্রামটা লিখেছি, লেখার পরে এই যে গ্রিন কালারে যে রান বাটন, রান, এখানে ক্লিক করলাম, কম্পাইল এরর এসেছে। ক্লিয়ার? কেন কম্পাইল এসেছে? এখানে লেখছে মেইন মাস্ট রিটার্ন ইন্টিজার, মানে ভয়েড এ বোঝে না, ঠিক আছে? মানে এই জন্য আমি ইন্টিজার লিখি, মানে সব কম্পাইলার ভয়েডটা বোঝে না। ওকে, আমি ইন্টিজারটা লিখলাম। ওকে, এবার রান এন্ড আবার রান, কন্ট্রোল এন্টারে চাপ দিলাম। সো যে নিচে দেখেন আউটপুট আসছে, the sum is 30। ওকে, যদি কোনো কারণে আপনার এই জায়গাটা ট্যাবটা চেঞ্জ হয়ে যায়, ভালো করে খেয়াল করবেন, এখানে আউটপুট ট্যাব আছে, ইনপুট ট্যাব আছে, কমেন্টস ট্যাব আছে। সো আপনি আউটপুটে ক্লিক করে দেখবেন, অনেক সময় ক্লিকটা সরে যেতে পারে। যদি আমি ইনপুট না নেই তাহলে তো আমার কোনো টেনশনই নাই, শুধুমাত্র দেখেন এখানে ইন্টিজার লিখবেন। আসলে কেন স্যার আমি এখানে ইন্টিজার লিখবো? কিছু কিছু কম্পাইলারের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, বুঝছেন? জি স্যার, এখন স্যার বুঝতে পারছি। বইতে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে করে কি, এই যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য উপরে ইন্টিজার লিখে নিচে লেখে রিটার্ন জিরো। এটা লেখে, এটা মানে কি জানেন? বইতে এটা পাবেন, সবসময় বইতে এটা পাবেন, কিংবা ব্লগে ইউটিউবে পাবেন। রিটার্ন জিরো মানে আমি উপরে ওয়াদা করলাম যে আমি একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করব, আসলে তো আমি কাউকে কোনো কিছু রিটার্ন করিনি, এই জন্য যাই নিচে বললাম রিটার্ন জিরো, জিরো মানে ফলস, আমি রিটার্ন করব না। দেখেন এই প্রোগ্রামটা আউটপুটে দেখা আসছে, কোনো এরর নাই, তারপর রিটার্ন জিরো লেখা যাবে। বেসিক্যালি আমি এখন এই স্ক্রিনে যেটা লিখেছি রিটার্ন জিরো আর উপরে ইন্টিজার, এটা সনাতন পদ্ধতি, সেই 1976 থেকে এভাবে মানুষ প্রোগ্রাম লেখে। বাট এট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, এই 2020-তে এই রিটার্ন জিরো লিখতে হয় না, এডিটর গুলো অনেক ডেভেলপ করেছে। সো কম্পাইলার গুলো অনেক ইন্টেলিজেন্ট কম্পাইলার, সো আমি যে কোনো কিছু রিটার্ন করলাম না সেটা সে নিজে থেকে বুঝে যায়, এই জন্য এগুলো লিখতে হয় না বলে আমি লিখি না। কিন্তু বইতে যখন পাবেন তখন ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, এখন
তাহলে প্রবলেম কোথায় হচ্ছে মেয়েরা? আমি তো প্রবলেমটা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলার ঠিকমতো কাজ করে। জি স্যার। জি স্যার। আমি তো স্যার অন্য একটা দেখছিলাম, যার কারণে স্যার প্রবলেমটা হয়েছিল স্যার, অন্য আচ্ছা আচ্ছা সফটওয়্যার দেখছি। আচ্ছা, তাহলে এটাতে একটু দেখেন, ঠিক আছে? জি স্যার, ইনক্লুড ঠিক আছে। স্টুডিও। আচ্ছা, নাকি আপনাদের কাছে এটা কমফোর্টেবল ফিল হচ্ছে না? তাহলে যেটাতে কমফোর্টেবল ফিল স্যার হচ্ছে। না এইটাই স্যার, আমি স্যার এটা ট্রাই করি নাই, আমি স্যার এই লিঙ্কে এখনো যাই নাই। ও আচ্ছা 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 আচ্ছা। স্যার এইটাই সবচেয়ে পারফেক্ট, মানে ফোনে অ্যাপস এর মধ্যে যারা যার সাথে ল্যাপটপ নাই, জাস্ট আমার জন্য পারফেক্ট স্যার, কোনো ইয়ে নাই। হ্যাঁ, আর ওই অ্যান্ড্রয়েডের কিছু নাকি আছে, বাট আমি ওগুলো চালাইনি কখনো। বাট আপনারা বললে যদি প্রবলেম ফেস করেন তাহলে আমাকে এসএমএস করে অ্যাপসটার নাম দিবেন যেটা আপনারা ইউজ করছেন। আমি নিজের ল্যাপটপে আগে দেখব, মোবাইলে দেখবো, দেখার পরে আমি আপনাদেরকে রিটার্ন করব প্রবলেমটা, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমি আজকে রাতটা কিন্তু একটু পরেই, ক্লাসের পরেই, উইদিন 10-20 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে কিন্তু এই উইকের কাজ দিয়ে দিব। ওকে? তো আমাদের ওকে স্যার। আরেকজন যে আছে ওনার নাম কি, শামীম, তাই না? জি স্যার, প্রথম শামীম যে জয়েন আহমেদ মনে করেছে, হয়। হ্যাঁ, তার জন্য দিব। যদি ক্লাসে আরো স্টুডেন্ট ভর্তি হয়েছে, যদি তারা বুঝতে না পারে তাহলে আপনারা একটু তাদেরকে হেল্প করবেন, প্লাস আমার সাথে কথা বলার স্যার ব্যবস্থা করে দিবেন, ঠিক আছে? সব সময় আমার আমাদের স্যার টোটাল কয়জন ভর্তি হয়েছে স্যার আপনাদের এই ক্লাসে সেকশনে? টোটাল 6 জন থাকার কথা, কিন্তু ক্লাস করছে 4 জন। আমি এটা বুঝতে পারছি না যে বাদ বাকি গুলো গেল কোথায়। তারা কি মনে করছে যে ক্লাস না করলেও হবে কিনা? তো এই জন্য আমি তাদের সাথে কথা বলবো আজকে কালকে, ঠিক আছে? ক্লাস করতে হবে, এটা ঠিক আমি আছে বুঝিয়ে স্যার। দেবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। আমি ওকে স্যার। প্রবলেমগুলো দিয়ে দিব, আপনারা সলভ করবেন। আর এর মধ্যে যদি কোনো প্রবলেমে পড়েন, যে প্রবলেমটা আপনাদের আমার হেল্প প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আমাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে ডিসকাশনে আসবেন। আমাকে বলে রাখলেন, একটা মেসেজ দিয়ে রাখলেন, আমি যখনই কম্পিউটারের সামনে যাব আমি ওই প্রবলেমটা দেখব, দেখার পরে আমি একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আজকে তো খোদা হাফেজ, গুড নাইট। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। মেহরাব। হ্যাঁ হ্যাঁ। ও কাইটো না।